আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দ্বিতীয় অধ্যায়ের টোটাল দুইটা অনুশীলনী তোমাদের মূল বইয়ের। প্রথমটা হচ্ছে 2.1। এই অনুশীলনীতে মূলত সেট নিয়ে কথা বলেছে, মানে সেট বিষয়ক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দিয়ে এই অনুশীলনীটা সাজানো হয়েছে। এবং 2.2 আছে ফাংশন নিয়ে। যেহেতু আমরা আজকে 2.1 নিয়ে কথা বলবো, তো এখানে অবভিয়াসলি আসবে সেট নিয়ে কথাবার্তা। তোমরা অলরেডি বোর্ডে লেখা দেখেই বুঝতেছো যে আমরা আজকে সেট নিয়ে কথা বলবো। শুধু কথাই বলবো না, আমরা আজকে সেটের ব্যবচ্ছেদ করবো। তার মানে সেট কি, সেটের ক্লাসিফিকেশন গুলা কি, আমরা আজকে ডিটেলস বুঝবো ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। এবং প্রথমে আরেকটা কথা বলে দিই, এই যে আমরা যে আলোচনাগুলো করতেছি, তোমাদের বেসিক আলোচনাগুলা, যে ম্যাথের মধ্যে কেন থিওরি নিয়ে আলোচনা করি, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ, কিছু কিছু এমসিকিউ কভার হয়ে যাবে। এই অধ্যায়ের যে সেটের বিষয়ে তোমাদের ভালো একটা ধারণা লাভ হবে, এবং তোমাদের যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আসবে সেইগুলাও কিন্তু অনেকটা এখান থেকে কভার হয়ে যাবে। তো আশা করি যদি মন দিয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং তোমাদের এখান থেকে অবশ্যই তোমরা উপকৃত হবা। তো প্রথমে আমরা যদি কথা বলি সেট নিয়ে, সেট আসলে কি? দেখো, বাস্তব জীবনে আমরা কিন্তু সেটের সাথে সম্পৃক্ত, বা সেট শব্দটার সাথে আমরা পরিচিত। যেমন আমরা কেউ যদি আমাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত করে, তাহলে আমরা কি বলি? সাধারণত ধরো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করছে, তখন আমরা কি করি যে আচ্ছা ভালো কোনো গিফট দেওয়া যায় কিনা। ভালো গিফটের মধ্যে আমরা চিন্তা করি একটা ডিনার সেট দিই, তাহলে তার সংসার জীবনে এটা কাজে লাগবে। এই যে আমরা বলতেছি ডিনার সেট, তো ডিনার সেটটা আসলে কি? ডিনার সেটটা কি? দেখো, ডিনার সেটে কি কি থাকে, আইটেমগুলো যদি আমরা ক্লাসিফিকেশন করি, বা আইটেমগুলো যদি আমি এখন বলতে থাকি, তাহলে কিন্তু তোমরা সেট সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পাবা। যেমন ডিনার সেটে থাকে বাড়তি থাকে, আমরা যেটাকে বলি প্লেট থাকে, হাফ প্লেট যেটাকে বলি হাফ প্লেট থাকবে, স্পুন চামচ থাকতে পারে এখানে এখানে তারপরে তোমার রাইস বোল থাকবে, ভাতের একটা গামলা যেটাকে বলি, তরকারির একটা গামলা পাত্র থাকবে, তাই না? একটা ট্রে থাকতে পারে। দেখো, এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলাকে মিলেই তো একটা ডিনার সেট হচ্ছে। তাহলে দেখো, এখানে যদি আমি বলি যে ডিনার সেটের মধ্যে একটা ক্যাপ থাকবে, তাহলে তো হবে? হবে না। আমি যদি বলি ডিনার সেটের মধ্যে একটা মার্কার থাকবে, একটা মোবাইল ফোন থাকবে, হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সেট বলতে সাধারণত একই জাতীয় জিনিস, যেটা শৃঙ্খলাবদ্ধ বা সুশৃঙ্খল একটা জিনিসের কালেকশন থাকবে। একই জাতীয় জিনিস হতে হবে, এবং সেটা কি হতে হবে? সুশৃঙ্খল একটা কালেকশন। সেটাকে আমরা বলতেছি সেট। যেমন আমি যদি বলি আমাকে এক সেট ইউনিফর্ম বানাই দেন, দর্জির দোকানে গেলাম, যে বললাম এক সেট ইউনিফর্ম বানাই দিন, অথবা কিনতে গেলাম এক সেট ইউনিফর্ম আমাকে দেন, তখন ইউনিফর্মের সাথে সম্পৃক্ত কি আছে? প্যান্ট আছে, শার্ট আছে। এই প্যান্ট সাথে সাথে আরো যা কিছু আছে, মনোগ্রাম বা আরো যা কিছু আছে, এগুলা সম্পৃক্ত। এখানে কিন্তু অন্য কিছু সে দিবে না, এখানে কিন্তু আর গামলা তোমাকে হাতে ধরাই দিবে না যে ইউনিফর্মের সাথে এটা আছে, বা এটা হচ্ছে ইউনিফর্মের সেট, কারণ এটা তার সাথে সম্পৃক্ত না, এটা এই জাতীয় না। তাহলে সেটকে আমরা যদি সংজ্ঞায়িত করি, তাহলে বাস্তব জীবন অথবা কল্পনা জগৎও বলতে পারো তুমি। এই বাস্তব জগতের বা কল্পনা জগতের সুশৃঙ্খল সুসংজ্ঞায়িত বস্তুর কালেকশন, এটাকে আমরা বলতে পারি কি? সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেট কাকে বলে। সেটের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তাই না? তার ভিতরে একটা দেখো বলছে সসীম সেট। নাম দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি সসীম। সসীম মানে কি? সসীম মানে সীমাবদ্ধ। তার মানে যেই সেটের উপাদানগুলা সীমাবদ্ধ, তাকে বলতেছে সসীম সেট। আমরা যদি উদাহরণ দিই, ধরো এ সমান সমান আমি দিলাম 1 2 3, তার মানে এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, তাহলে এটা একটা সীমাবদ্ধ সেট, এর উপাদান সীমাবদ্ধ, তাহলে এটা একটা সসীম সেট। ওকে, আমি যদি বলি ধরো এ একটা সেট যেটার মান হচ্ছে এক্স, সাজ দ্যাট এক্স ধরো মৌলিক সংখ্যা, ওকে, এবং এক্স লেস দ্যান ধরো 13, তার মানে এখানে আমি বলে দিছি যে একটি সেট যার উপাদানটা হবে এক্স। এই এক্সটা আবার কি? এক্সটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা হবে, এবং আরো একটা শর্ত জুড়ে দিছি আমি। সেই শর্তটা কি? এক্স এর মানটা 13 থেকে ছোট হতে হবে। তাহলে এক্স এর মান 13 থেকে ছোট যত মৌলিক সংখ্যা আছে সেইগুলো হবে।
তাহলে দেখো এখানে 2 3 5 7 11 এগুলো আমি নিতে পারবো, এর বেশি আর নিতে পারতেছি না, কারণ সবকে আমার বলে দিয়েছে 13 থেকে ছোট নিতে হবে। তাহলে এই সেটের মানটা দেখো সীমাবদ্ধ, তাহলে এটা হলো একটি সসীম সেট। আশা করি তোমরা সসীম সেটটা বুঝতে পেরেছো। তাহলে সসীম সেট যদি বুঝে থাকো তাহলে অসীম সেটও বুঝে যাবা। তার মানে অসীম মানে কি, যার উপাদানের সীমাবদ্ধতা নেই, তার মানে উপাদান চলতেই আছে চলতেই আছে, উপাদানগুলো অসীম, সেটাকে আমরা বলতেছি অসীম সেট। ওকে, আমরা একটু উদাহরণ যদি দেখি অসীম সেটের। অসীম সেট, ওকে, উদাহরণ ধরো আমি দিয়ে দিলাম 1 2 3 4 ডট 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 ডট, এই একটা সেট। দেখো এর উপাদানের শেষ নাই, ডট 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 মানে কি, উপাদানগুলো চলতেছে এইভাবে, তাহলে এটি একটি অসীম সেট। ওকে, আমি যদি বলি এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? দেখো 1 2 3 4, তার মানে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা আসতেছে, তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যা সেট কিন্তু একটা অসীম সেট, কারণ তুমি সংখ্যা তো কাউন্ট করে শেষ করতে পারবে না, তাহলে এটাও চলতেই থাকবে, তাহলে এটি একটি অসীম সেট। আবার একইভাবে আমি যদি বলি সে এ একটি সেট যেখানে এর মান কি এক্স, সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। ওকে, তাহলে দেখো এ একটা সেট যার মান হবে এক্স, আর এক্সটা এমন হবে সাজ দ্যাট এমন যেন এক্স হবে কি বিজোড় সংখ্যা। এর কিন্তু লিমিট দেওয়া নেই যে বিজোড় সংখ্যা হবে সেটা এত থেকে ছোট বা এত সমান হবে, এটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে কতগুলা বিজোড় সংখ্যা আছে পৃথিবীতে কেউই বলতে পারবে না, কারণ তুমি গুনতেই যতই গুনতে পারবা ততই বিজোড় সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে এটাও কিন্তু একটা অসীম সেট। আবার যদি আমরা বলি পূর্ণ সংখ্যা সেট, মূলদ সংখ্যা সেট, অমূলদ সংখ্যা সেট, এই প্রত্যেকেই কিন্তু অসীম সেট এক একটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো অসীম সেট কাকে বলে। ওকে, এরপরে আমরা দেখি ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা মানে কি, আমার পকেট ফাঁকা, কি বোঝা যাবে, যে আমার পকেটে কোনো টাকা নাই, কিছু নাই, তাহলে ফাঁকা সেট যেটাকে আমরা বলতেছি, তাহলে এর উপাদান কি থাকবে না থাকবে না? ফাঁকা সেটের কোনো উপাদান নাই, যেই সেটের কোনো উপাদান নাই সেটাকে আমরা বলতেছি কি ফাঁকা সেট। ধরো এ সমান সমান এই যে ফাঁকা সেট চিহ্ন আমরা জানি, তাই না? অথবা এটাকে কিন্তু এই যে শুধুমাত্র দুইটা বন্ধনীর মাঝে এভাবেও রাখা যায় ফাঁকা সেট, তাহলে এ সেটটা একটি ফাঁকা সেট, এর কোনো উপাদান নাই। আবার ধরো আমি লিখলাম এ একটি সেট, এর মানটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এক্স যেখানে এক্স হচ্ছে এন এর সাথে জড়িত, তার মানে হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাকে আমি এইভাবেও দেখাতে পারি অথবা আমি এটাকে লিখেও দেখাতে পারি, সেটা হচ্ছে যে এক্স স্বাভাবিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো যে এর মানটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্সটা হচ্ছে এক্স বিলংস টু এন, তার মানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অথবা যদি আমি লিখে দেখাই এক্স স্বাভাবিক সংখ্যা, একই কথা কিন্তু। ওকে, এক্স স্বাভাবিক সংখ্যা লিখছি এবং একটা সত্য আমি জুড়ে দিছি। সত্যটা কি, এক্স এর মানটা 10 থেকে বড় হবে আর 11 থেকে ছোট হবে। তাহলে এখানে দেখো এটাও একটা ফাঁকা সেট, কেন? কারণ আমি বলে দিছি একটা সেট যার মানটা হবে এক্স, এক্সটা কি, এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে এবং সেটা অবশ্যই 10 থেকে বড় 11 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো 10 আর 11 দুইটা পূর্ণ সংখ্যা পর পর, এই 10 আর 11 মাঝে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে? 10 এবং 11 মাঝে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে না। এখানে হইতে গেলে সংখ্যাটি অবশ্যই ভগ্নাংশ হইতে হবে, 10.1 10.2 10.3 এরকম ভগ্নাংশ হইতে হবে, কিন্তু এখানে কিন্তু পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু এক্স স্বাভাবিক সংখ্যা বলছি, স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো এখানে এক্স পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এ সেটটার কোনো উপাদান এখানে পাওয়া যাবে না, তাহলে এ সেটটা নিঃসন্দেহে একটি ফাঁকা সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফাঁকা সেটের কনসেপ্টটা। ওকে, এরপর আমরা দেখি উপসেট। ওকে, উপসেট কাকে বলে? উপসেট হচ্ছে একটা সেটে যতগুলো উপাদান আছে এই প্রত্যেকটি উপাদান নিয়ে আলাদা করে সেট গঠন করা যায়, আবার কোনো উপাদান না নিয়েও সেট গঠন করা যায়।
তাহলে একটা সেটের যতগুলো উপাদান আছে সেই উপাদানগুলো নিয়ে যে গঠিত সেট, সেই সেটটাকেই বলা হচ্ছে ওই সেটের উপসেট। তার মানে আমি ধরে নিলাম এ একটা সেট যার মান হচ্ছে ধরো 1 2 সেট। এখন দেখো এখান থেকে এই 1 2 এখান থেকে কতগুলো উপসেট বানানো যায়? 1 2 বানানো যায়, 1 বানানো যায়, 2 বানানো যায়, আবার কোনোটা যদি না নিই তাহলে একটা ফাঁকা সেটও বানানো যায়। তাহলে এইটা আলাদা একটা সেট, এইটা আলাদা একটা সেট, এইটা আলাদা একটা সেট, এবং এটাকেও আলাদা একটা সেট রূপে প্রকাশ করা যায়। তাহলে মূল সেটটা ছিল এটা। এই মূল সেট থেকে আমি আলাদা আলাদা করে যে সেটগুলা তৈরি করছি, এই সেটগুলাকে বলা হয় এই মূল সেটের উপসেট। আশা করি বুঝতে পেরেছো উপসেট কাকে বলে। এই উপসেটের একটা চিহ্ন আছে, এবং আমি ধরে নিলাম এখান থেকে বি সমান সমান 1, সি সমান সমান 2, ডি সমান সমান 1 2, আর ই সমান সমান ফাঁকা সেট। তার মানে এ যে একটা সেট ছিল, এই এ সেট থেকে আমি আলাদা আলাদা সেট তৈরি করছি। বি একটা সেট বানাইছি, সি একটা বানাইছি, ডি একটা বানাইছি, ই একটা বানাইছি। এটা দেখো প্রত্যেকে আলাদা আলাদা সেট, এবং দেখো এই প্রত্যেকটি সেটের উপাদান এখান থেকে আসছে, আর এটা এখান থেকে আসেনি। তার মানে কোনো উপাদান না নিয়েও সেট তৈরি করা যায়। তাহলে এই সেটগুলা প্রত্যেকেই কিন্তু এ সেটের উপসেট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে একে কিভাবে আমরা প্রকাশ করতে পারি উপসেটকে? উপসেট চিহ্নটা হচ্ছে এটা, ঠিক আছে? উপসেটে ইংরেজি কি? সাবসেট। তাহলে এটা হচ্ছে সাবসেট বলে। কিভাবে প্রকাশ করব? দেখো বি এ এর একটি উপসেট, তাহলে আমরা লিখতে পারি বি উপসেট অফ এ, তাই না? তার মানে বি ইজ এ সাবসেট অফ এ। বি হচ্ছে এর একটি উপসেট। আবার সি দেখো এর একটি উপসেট, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? সি ইজ সাবসেট অফ এ। একইভাবে ডিও তাই, আমরা লিখতে পারি কি? ডি ইজ সাবসেট অফ এ। একইভাবে ইও তাই, তাহলে লিখতে পারি কি? ইজ সাবসেট অফ এ। আশা করি তোমরা উপসেটের ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা দেখি প্রকৃত উপসেট। এই উপসেট আবার প্রকৃত উপসেটও আছে। সেটা কি? সেটা হচ্ছে দেখো আমি যদি এটা একটা উপসেট সেট ছিল, এখান থেকে আমি বি একটা সি ডি বি ই সবগুলো একটা একটা উপসেট বানাইছি। ডি উপসেটটার বৈশিষ্ট্যটা দেখো, এখানে যেই দুটো উপাদান ছিল ডিতে সেই দুটো উপাদানই আছে। বাকি সেটগুলো দেখো, যেমন বি, বিতে দেখো এ সেটের প্রত্যেকটি উপাদান নাই। সিতে দেখো এ সেটের প্রত্যেকটি উপাদান নাই। তাহলে একটা সেট থেকে আমি যখন আরেকটা সেট তৈরি করব, যেই সেটটা তৈরি করেছি নতুন, এই সেটে যদি মাতৃ সেটের যে সেট থেকে তৈরি করছি ওর প্রত্যেকটি উপাদান না থাকে, তাহলে তখন ওই সেটটিকে বলা হবে পূর্ববর্তী সেটের প্রকৃত উপসেট। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উদাহরণটা দিই, এটা দিয়ে উদাহরণ দিই, তাই না? ধরো একটা উপাদান আমি বাড়াই দিই, এর উপাদান হচ্ছে 1 2 3। আমি এ সেট থেকে সেট তৈরি করব, ধরো এ সেট থেকে আমি বি সেট তৈরি করেছি, যে বির উপাদান ধরো 1 2। আর একটা সেট তৈরি করছি সি সেট, সির উপাদান ধরো 1 3। ওকে, আর একটা সেট তৈরি করছি ডি সেট, ডির উপাদান ধরো 2 3। তাহলে দেখো এই প্রত্যেকটা সেটই কিন্তু এ সেট থেকে আসছে, এর উপাদান দিয়ে গঠিত। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই এ সেটের উপসেট। আবার এ সেটের প্রকৃত উপসেটও। কেন? কারণ দেখো এ সেটে 3টা উপাদান ছিল, বি সেটটা এ সেট থেকে নিছি, কিন্তু এ সেটের সকল উপাদান এখানে আসেনি। তাহলে বিটা হচ্ছে এর প্রপার উপসেট, প্রপার সাবসেট, তার মানে প্রকৃত উপসেট। ওকে, একইভাবে সি দেখো এ সেট থেকে আমরা সি সেটটি তৈরি করেছি, কিন্তু সি সেটের এ সেটের প্রত্যেকটি উপাদান সি সেটে আসেনি, সি সেটে একটা উপাদান কম আছে। তাহলে সিটা হবে এ সেটের একটা প্রকৃত উপসেট। একইভাবে ডিও তাই। কিন্তু এখান থেকে যদি আমি আর একটা সেট ধরো বানাইছি ই সেট, এবং ই সেটের উপাদান ধরে নিছি 1 2 3 সেট,
তাহলে দেখো ইটা এ সেটের একটা উপসেট, কিন্তু ইটা এ সেটের একটা প্রকৃত উপসেট নয়। কারণ কি, এ সেটের যতগুলো উপাদান ছিল ই সেটের ততগুলো উপাদানই আছে। তাহলে ইটা উপসেট হবে কিন্তু প্রকৃত উপসেট হবে না। প্রকৃত উপসেট হতে গেলে মিনিমাম একটা উপাদান কম হতে হবে। কারণ এই সেটে যতগুলো উপাদান ছিল এর উপসেটে যদি তার থেকে মিনিমাম একটা উপাদান কম থাকে তাহলে সেটি হবে ওই সেটের প্রকৃত উপসেট। আশা করি এখন বুঝতে পেরেছো প্রকৃত উপসেটের কনসেপ্টটা। এখন প্রকৃত উপসেটের চিহ্নটা কি? প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা। দেখো উপসেটের চিহ্নটা কি ছিল, সাবসেটের চিহ্ন এটা। কেন নিচে সমান দিছি? কারণ উপসেটের ক্ষেত্রে দুইটা সেটের উপাদান একই হতে পারে। যেমন এখানে দেখালাম ই যদি বানাই 1 2 3 দিয়ে, তাহলে ইটা এর একটা উপসেট হবে। তাহলে উপসেট হতে গেলে এর উপাদান আর উপাদান সমান হতে পারে, এই সমান হইতে পারে বলে নিচে একটা এই সমান চিহ্ন দিতে হয়। আশা করি বুঝতে পেরেছো যে এই দুইটা চিহ্নর ডিফারেন্সটা কেন হয়। এখন দেখো কিভাবে আমি প্রকাশ করব। তাহলে এখানে বিটা হচ্ছে এর একটা প্রকৃত উপসেট, তাহলে লিখতে হবে বি ইজ প্রপার সাবসেট অফ এ। তাহলে বি হচ্ছে এর একটা প্রকৃত উপসেট। একইভাবে সি ইজ এ প্রপার সাবসেট অফ এ। সি হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট। একইভাবে ডি ইজ এ প্রপার সাবসেট অফ এ। ডি হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট। আশা করি তোমরা খুব ভালোভাবে প্রকৃত উপসেটটা বুঝতে পেরেছো। এইটা এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসে। সেটা হচ্ছে একটা সেটের উপসেট আর প্রকৃত উপসেট। ধরো একটা সেটের উপসেট হইছে 16টি সেট, প্রকৃত উপসেট কয়টি হবে? এই 16 থেকে একটা কম হবে, 15টি। এর একটা সূত্র আছে তাই না? সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n একটা সেটের উপাদান উপসেট। আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি যেহেতু এখান থেকে এমসিকিউ আসে। ধরো এ একটা সেট, তাহলে এ সেটের উপসেট কয়টা হবে? এ সেটের উপসেট কয়টা হবে এটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই nটা কি? n সমান সমান এ সেটের সকল উপাদান। দেখো সূত্রটা কি ছিল? উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n। nটা কি? যেই সেটের উপসেট বের করতে বলছে ওই সেটের সকল উপাদান হচ্ছে m এর মান। তাহলে দেখো এ সেটের উপাদান কয়টা? 3টা। তাহলে এখানে যদি আমরা n এর জায়গায় 3 বসাই দিই, 2 এর কিউব তার মানে 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 কত হচ্ছে? 8। তাহলে এ সেটের উপসেট সংখ্যা কত হবে? 8টি। যদি এমসিকিউ থাকে একটা সেট দেওয়া থাকে, আর যদি বলে এই সেটের উপসেট কয়টি, এই সূত্র দিয়ে এভাবে বের করে ফেলতে হবে। এখন যদি বলে এ সেটের প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই মাইনাস 1টা কিন্তু n এর সাথে না, মাইনাস 1টা কিন্তু এই পুরো সংখ্যার সাথে মাইনাস 1, এটা খেয়াল রাখতে হবে। তার মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা কিন্তু n মাইনাস 1, এটা কিন্তু পুরো সংখ্যার সাথে না। সূত্রে কিন্তু আমাদের এটা বলেনি, আমাদের বলছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে পুরো সংখ্যার সাথে মাইনাস 1। তাহলে প্রথম কাজ কি আমার? 2 টু দি পাওয়ার n এর মান বের করা। 2 টু দি পাওয়ার n এর মান আমি বের করলাম, কত হয়েছে? 8 মাইনাস 1 তার মানে 7। তাহলে প্রকৃত উপসেট কি হবে? সবসময় উপসেটের থেকে প্রকৃত উপসেট এক কম হয়। তাহলে আশা করি তোমরা এখান থেকে যদি এমসিকিউ থাকে এবং থাকবে তখন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমাদের উপসেট শেষ, প্রকৃত উপসেটও শেষ। এখন আমরা আসি সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে মাদার অফ অল সেট। তার মানে আমরা যদি কোনো একটা সেটের আন্ডারে অনেকগুলা সেট নিয়ে কথা বলি, তাহলে যে সেটের আন্ডারে অনেকগুলা সেট নিয়ে কথা বলতেছি ওই সেটটাকেই বলা হচ্ছে সার্বিক সেট। ধরো আমি এখানে বললাম ইউ। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, এর ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে ধরো আমি ইউ দ্বারা প্রকাশ করতেছি একটা সেট, এই ইউ এর মান আমি ধরে দিলাম 1 2 3 4 5 6 7 8 সেট। এর আন্ডারে আমি বললাম এ।
এ একটা সেট, 1 2 3 4 সেট। বি একটা সেট, 1 3 5 সেট। সি একটা সেট, 2 4 6। তাহলে দেখো এই যে একটা সেট, এই সেটের আন্ডারে এই সেটগুলো আমরা কাজ করতেছি। তাহলে এ বি সি এর সাপেক্ষে ইউ হচ্ছে সার্বিক সেট। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আমরা যেই সেটের আন্ডারে বা যেই সেটটাকে মাদার সেট ধরে, যেই সেটটাকে পূর্ণাঙ্গ সেট ধরে অন্যান্য সেটের কাজ করে থাকি, সেটাকে বলা হচ্ছে সার্বিক সেট। আবার তুমি যদি সেটের উপসেট, প্রকৃত উপসেটের কথা বলো, তাহলে যেই সেটটাকে ধরে আমরা কাজ করতেছি ওই সেটটাকে সার্বিক সেট বলা যাবে। তাহলে সার্বিক সেট কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পূরক সেট দেখো, এখন পূরক সেটকে আমি যদি পূরক কোণ দিয়ে তোমাদের বোঝাই দিই, আমার মানে সহজে হবে তোমাদের বোঝানো। পূরক কোণ মানে কি? পূরক মানে কি? পূরণ করতে হয়, তাই না? তার মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তার মানে এক সমকোণ। এক সমকোণ সমান সমান কত? 90 ডিগ্রি। ধরো এ একটা কোণ, এই এ কোণের মানটা হচ্ছে ধরো 60 ডিগ্রি। তাহলে একে সমকোণ বানাইতে গেলে কত ডিগ্রি লাগবে? 30 ডিগ্রি। আমি আবার বলি, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি তোমরা জানো। আমি একটা সেট, একটা কোণ নিয়েছি এ, এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন এ কোণটাকে আমি এক সমকোণ বানাবো। তাহলে এ সেট, এ কোণটাকে এক সমকোণ বানাতে গেলে আর কত লাগবে? দেখো 60 আছে, লাগবে কত? 30। তাহলে এই যে 30 লাগবে, 30 ডিগ্রি কোণ, এই 30 ডিগ্রি কোণটাই হচ্ছে এর পূরক কোণ, যে একে সমকোণ হইতে গেলে পূরণ করবে এই ঘাটতিটুকু। তাহলে পূরক কোণ মানে কি? যে পূরণ করে। তাহলে পূরক সেট, তার মানে সেটকে পূর্ণ করতে যে সাহায্য করবে, সেটাই হচ্ছে পূরক সেট। এখন ইউ এর মান ধরো 1 2 3 4 5 6 7 8, এর মান 1 2 3 4। এখন এ কে আমি যদি ইউ এর সমান বানাইতে যাই, তাহলে আর কত দরকার? আর একটা সেট দরকার না? সেই সেটের উপাদানগুলো কি হতে পারে দেখো তো? 5 6 7 8। এই উপাদানগুলো এতে ঘাটতি ছিল। এই ঘাটতি উপাদানগুলোকেই বলা হচ্ছে এর পূরক সেট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে যদি একটু ভেন চিত্রে দেখাই তোমরা আরো সহজে বুঝবা। ধরো এই পুরো সেটটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম, তার মানে পুরো সেটটাই সার্বিক সেট। এর মান হচ্ছে ইউ। এর মাঝখানে এর উপাদান নিয়ে আর একটা সেট গঠিত হয়েছে, এই সেটটা হচ্ছে এ। তাহলে ইউ কে, এই এ কে যদি ইউ বানাতে হয়, তাহলে ইউ থেকে এ কত কম? এই পুরো অংশটা কম, তাই না? এই পুরো অংশটাই তো কম, শুধু এইটুকু হচ্ছে এ, আর এই পুরো অংশটা হচ্ছে ইউ। তাহলে এ কত কম? এই পুরো অংশটা কম। এই পুরো অংশটাকেই বলা হচ্ছে এর পূরক কোণ, বা সরি পূরক সেট। এই পূরক সেটকে প্রকাশ করা হচ্ছে এ পাওয়ার সি দিয়ে। তাহলে আশা করি তোমরা পূরক সেটের যে সংজ্ঞা বা পূরক সেট কাকে বলে এটা বুঝতে পেরেছো। এবং একে বুঝতে হয় কি, এর পাওয়ার যখন সি থাকবে, তার মানে এখানে এর পাওয়ার না, এখানে যেই সেটের উপরে সি থাকবে তো ওই সেটটার পূরক সেট বোঝাবে। যেমন ধরো আমি যদি বলি, তাহলে এটা কি বোঝাবে? বি এর পূরক কোণ। ওকে, আমি ধরো বললাম, তাহলে কি হবে? এটা ডির পূরক কোণ, সরি পূরক সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, পূরক সেটের ব্যাপারটা। ওকে, এখন আমরা দেখি সংযোগ সেট। সংযোগ তার মানে যোগ করা, তাই না? সংযোগ মানে কি? দুইটাকে এক করে ফেলা বা বহু দুইয়ের অধিককে এক করে ফেলা, এটাকে বলা হচ্ছে সংযোগ সেট। তার মানে দুই বা ততোধিক সেটের উপাদানগুলো নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, তখন সেটিকে বলা হবে সংযোগ সেট। যদি উদাহরণ দিই, ধরো এ 1 আর 2 এ সেটের উপাদান, বি সেটের উপাদান ধরো 3 4, আর ধরো সি সেটের উপাদান 5 6 সে, অথবা 4 5 6
সি সেটের উপাদান 4, 5 এবং 6। একে সংযোগ সেট মানে এক সেটে পরিণত করব। পরিণত করতে গেলে আমরা জানি গণিতের ক্ষেত্রে প্লাস দিয়ে পরিণত করতে এক করতে হয়, যোগ করতে হয়। এখন সেটের ক্ষেত্রে তো প্লাস দেওয়া যাচ্ছে না, এই প্লাসের জায়গায় সেটের একটা চিহ্ন আছে, সংযোগ সেটের চিহ্ন। এই চিহ্নটাকে আমরা বলি ইউনিয়ন। দেখো ইউ এর মতো দেখতে, এটাকে আমরা কি বলি? ইউনিয়ন। তার মানে সংযোগ সেটের চিহ্ন হচ্ছে ইউনিয়ন। ওকে, তাহলে আমরা এখানে একে সংযোগ, এই তিনটা সেটকে যদি সংযোগ করতে যাই তাহলে আমার কি করতে হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার আমার কি করতে হবে? এর মানটা বসালাম 1 2 ইউনিয়ন, বির মানটা 3 4 ইউনিয়ন, সি এর মানটা 4 5 6। এই সবগুলো উপাদান নিয়ে একটা সেট হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, একই উপাদান যদি 2 এর অধিক থাকে সে একবারই নিতে হবে। একই উপাদান একাধিকবার থাকলে একাধিকবারই নেওয়া যাবে না। যেমন এখানে দেখো 4 কিন্তু 2 বার আসছে, 4 2 বার নেওয়া যাবে না, একবারই নিতে হবে। তাহলে আমরা 1 2 3 4 5 6, এই যে এই তিনটা সেটকে আমরা একটা সেটে পরিণত করলাম সংযোগ করে, এটাকে বলা হচ্ছে সংযোগ সেট। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা দেখি সেট সেট। সেট সেটকে আমরা বলি কমন সেটও বলা যায়। তার মানে দুইটা সেটের, দুই বা ততোধিক সেটের যে উপাদানগুলো কমন থাকে দুই বা ততোধিক সেটে, সেই উপাদানগুলো নিয়ে যখন একটা সেট তৈরি হয় সেটাকে বলা হয় সেট সেট। ওকে, যদি আমরা একটু এক্সাম্পল দেখি, ধরো এ সমান সমান আছে 1 2 3 আর বি সমান সমান আছে 2 3 4 সেট। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে কোন কোন উপাদান কমন আছে? 2 আর 3। এই আর 2 আর 3 কে নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে বলা হচ্ছে সেট সেট। এই সেট সেটের একটা চিহ্ন আছে। এই দুইটা সেটকে যে সেট সেটে পরিণত করবে এর জন্য একটা চিহ্ন ব্যবহার করতে হয়। এই চিহ্নটাকে এন এর মতো, ছোট হাতের এন এর মতো লিখতে হয় কাছাকাছি, তাই না? মানে ইউ কে উল্টাই দিলে যেটা হয় এটাকে বলে কি? ইন্টারসেকশন। ওকে, তাহলে সেট সেটের যে চিহ্ন সেটাকে বলে ইন্টারসেকশন। এখন এই দুইটা সেটকে আমি যদি সেট সেটে পরিণত করি তাহলে কি হবে? দেখো এ ইন্টারসেকশন বি। তাহলে এর মানটা আমরা লিখি 1 2 3 ইন্টারসেকশন বির মান 2 3 4। তাহলে নতুন একটা সেট গঠন হবে, সেই সেটে কি থাকবে? দুইটা সেটের যেই উপাদানগুলো কমন ছিল ওই উপাদানগুলোই আসবে, এটাকেই বলা হচ্ছে সেট সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেট সেট। এখন আমরা দেখি নিঃছেদ সেট কাকে বলে। নিঃছেদ সেট অন কাইন্ড অফ সেট সেট, তার মানে এটাকে সেট সেটই করতে হবে। কিন্তু যখন কোনো সেট সেটের উপাদান সংখ্যা থাকে না, তার মানে দুইটা বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো উপাদান কমন না থাকে তখন সেটাকে বলা হয় নিঃছেদ সেট। উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো সহজে বুঝতে পারবা। ধরো এ সমান সমান আমি লিখছি 1 2 3, বি সমান সমান লিখছি 4 5 6, আর সি সমান সমান ধরো দুইটা সেট দিয়ে আমি বুঝাই 4 5 6 লিখলাম। এখন এই দুইটা সেটকে আমি যদি ইন্টারসেকশন করি, তাহলে সেট সেটে পরিণত করতে যাই তখন কি দেখবো? দেখো এ ইন্টারসেকশন বি সমান সমান এ সেটের মান 1 2 3 ইন্টারসেকশন বি সেটের মান 4 5 6। এখন দেখো ইন্টারসেক্ট মানে কি? দুইটা সেটের কোন কোন উপাদান কমন আছে সেটা নিয়ে নতুন একটা সেট হবে। দেখো তো কোন উপাদান কমন আছে? কোন উপাদান কমন নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ফাঁকা সেট, মানে কোনো উপাদান পাইনি আমরা। এই ফাঁকা সেট এটা, অথবা এই চিহ্ন দিয়েও দিতে পারো। তাহলে এটা একটা সেট সেট কিন্তু তার উপাদান নেই, কমন উপাদান নাই, তখন এই সেটটাকে বলা হবে নিচ্ছেদ সেট। তার মানে যেই সেট সেটের কোনো উপাদান থাকে না সেটাকে বলা হয় নিঃছেদ সেট। আশা করি তোমরা
বুঝতে পেরেছো নিঃশ্বেত সেটের তাহলে কাকে বলে। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই এমসিকিউটা এইভাবে থাকতে পারে যে নিঃশ্বেত সেটের উপাদান সংখ্যা কত বা কি। তবে দেখো নিঃশ্বেত সেটের উপাদান কোনো থাকে না, তাহলে কি যদি বলে ফাঁকা সেট, কত মানে এর কোনো উপাদান নাই। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি শক্তি সেট। শক্তি সেট, তাই না? তার মানে পাওয়ার সেট যেটাকে আমরা বলি। শক্তি সেট কাকে বলে? সেটা হচ্ছে একটা সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায়, ওই উপসেট গুলাকে যদি একটা সেটে পরিণত করা যায় তখন ওইটাকে বলা হয় ওই সেটের শক্তি সেট। তার মানে আমি ধরো এ একটা সেট লিখলাম, 1 2 3 এ সেটের উপাদান। এ সেট থেকে আমি কতগুলো উপসেট বানাইতে পারি দেখো তো। এ সেট থেকে আমি একটা উপসেট বানাইতে পারি 1 2 3, তিনটে উপাদানই নেব আমি, এটা উপসেট হবে। আবার আমি বানাইতে পারি কি 1 2, একটা উপসেট বানালাম। আমি একটা বানালাম 1 3, আর একটা উপসেট। আমি একটা বানালাম 2 3, এটাও একটা উপসেট। আমি এবার একটা একটা করে উপাদান নিয়ে বানাবো। শুধু 1 নিয়ে একটা উপসেট বানালাম, শুধু 2 নিয়ে একটা উপসেট বানালাম, শুধু 3 নিয়ে একটা উপসেট বানালাম, আর কোনো উপাদানই নেব না, তাহলে শুধু ফাঁকা সেট নিয়ে একটা উপসেট বানালাম। এখন এ সেট থেকে এতগুলো উপসেট বানানো সম্ভব, এর বাইরে আর উপসেট বানানো সম্ভব নয়। এখন এ সেটের এই সকল উপসেট গুলাকে যদি আর একটা সেটে পরিণত করা হয়, সেটাকে বলা হচ্ছে এ সেটের শক্তি সেট। একে কিভাবে প্রকাশ করি? পাওয়ার অফ এ দিয়ে। তার মানে একে আমরা তখন লিখতে পারি পাওয়ার অফ এ সমান সমান এই যে এ সেটের শক্তি সেট সমান সমান এই সেটটা হবে। তাহলে আশা করি তোমরা শক্তি সেট বুঝতে পেরেছো, যে একটা সেটের সকল উপাদান নিয়ে যদি কোনো সেট তৈরি হয় তখন সেই সেট থেকে বলা হয় ওই সেটের শক্তি সেট। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং শক্তি সেট থেকে তোমাদের কোশ্চেন হার হমেশাই আসে বোর্ড পরীক্ষাতে। যখন আমরা মূল অঙ্ক করব তখন দেখবা কত ইন্টারেস্টিং এই অঙ্কগুলা। ওকে, এখন আমরা দেখি সেট প্রকাশের পদ্ধতি। তাহলে এতক্ষণ কিন্তু আমরা আলোচনা করলাম সেটের সাধারণত ক্লাসিফিকেশন গুলা বা সেট কত ধরনের হয়ে থাকে। এখন আমরা কি দেখব সেট কতভাবে প্রকাশ করা যায়। সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, এবং এই দুইটি তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই দুইটি থেকে প্রশ্ন আসে। একটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি, ওকে, আর একটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই তালিকা পদ্ধতি একে টেবুলার মেথড অথবা রোস্টার মেথডও বলে, আর সেট গঠন পদ্ধতি একে বলে হচ্ছে সেট বিল্ডার মেথড। এখন এই দুইটা আসলে কি, আমি বাস্তব জীবনের যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। ধরো কাঁচা বাজার তো প্রতিদিন প্রত্যেকের বাড়িতেই লাগে। এখন বাজার করে কে? ধরো বাড়ির কর্তা, বাবাই সাধারণত বাজার করে। এখন মা ধরো বাবাকে বলল যে বাজার থেকে একটা তালিকা ধরাই দিল যে পেঁয়াজ এলো, ধরো লিখলো কি পেঁয়াজ, ওকে, কতটুকু 1 কেজি। ধরো লিখলো রসুন, কতটুকু 250 গ্রাম, ওকে, তারপরে লিখলো ধরো আদা, কতটুকু ধরো 100 গ্রাম, ওকে, তারপরে লিখলো ধরো বেগুন, কতটুকু ধরো 2 কেজি, তারপরে ধরে লিখলো আলু, কতটুকু ধরো লিখলো 1 কেজি, তারপরে ধরো লিখলো কাঁচামরিচ, কতটুকু ধরো 250 গ্রাম, তারপরে ধরো লিখলো মাছ, ছোট মাছ, ছোট মাছ কতটুকু ধরো 1/2 কেজি। আরো অনেক আনুষঙ্গিক আরো অনেক কিছু দিতে পারে। ধরো এইগুলাই মা বাবাকে বাজার থেকে আনতে বললো, এবং বাবা হচ্ছে ভুলো মনা ভুলে যায়, এই জন্য করলো কি যে একটা ছোট কাগজে লিখে দিল। তাহলে দেখো কি কি জিনিস আনতে হবে বাবার, সেটা কিন্তু মা তালিকায় লিখে দিয়েছে সবকিছু। তাহলে এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি।
তার মানে একটা সেটে যতগুলো উপাদান, এই প্রত্যেকটি উপাদানই আলাদা আলাদা করে লেখা হবে। এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। ধরো একটা সেটের উপাদান হচ্ছে 1, 3, 5, 7, 9। এই প্রত্যেকটি উপাদানই আলাদা আলাদা করে লিখেছি। আর একটা সেটের উপাদান ধরো 2, 4, 6, 8, 10। এই প্রত্যেকটি উপাদানই আমি আলাদা আলাদা করে প্রকাশ করেছি। তাহলে এইটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা যতগুলো সংখ্যা থাকবে বা সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানকে এখানে উল্লেখ করতে হবে, করে একটা সেট গঠন করতে হবে। সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সেট প্রকাশের যে প্রথম পদ্ধতি তালিকা পদ্ধতি কি জিনিস। ওকে, এখন সেট গঠন পদ্ধতিতে যদি আমরা আসি, ধরো মায়ের এত সময় নেই যে এত কিছু লিখে দেয়া, এবং বাবা ভুলো মনে না, মানে বাবার মনে থাকে, নিয়মিত বাজার করে, সংসারে কি কি লাগে সে জানে। এখন মা তাকে শুধু বলে দিল কি বাবাকে কাঁচা বাজার নিয়ে আসো। কি বলে দিল? যে কাঁচা বাজার নিয়ে এসো। অফিস থেকে বা যেখানেই সে চাকরি করুক, ব্যবসা করুক বা কাজ করুক, আসার সময়, বাড়িতে আসার সময় কাঁচা বাজার নিয়ে এসো। তাহলে এই দেখো এই সবগুলা কি ছিল? কাঁচা বাজার। কাঁচা বাজারের তালিকাটা সে না দিয়ে শুধু সংক্ষেপে বলে দিল কি কাঁচা বাজার নিয়ে আসো। এতেই বাবা বুঝে ফেললো কি কি নিয়ে আসতে হবে, সে কিন্তু কিনে নিয়ে আসলো কাঁচা বাজার গুলা। তাহলে এই তালিকা যতগুলা সংখ্যা ছিল, যতগুলো উপাদান ছিল, এই উপাদানগুলোকে প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা উল্লেখ না করে এদের সাধারণ একটা বৈশিষ্ট্য বা সাধারণ একটা ধর্ম বা সাধারণ একটা গুণের নাম এখানে উল্লেখ করে দিয়েছে যে কাঁচা বাজার। এদের কি এই বৈশিষ্ট্যগুলা কি? এদের সবগুলারই কাঁচা বাজার। এই যে একটা বৈশিষ্ট্যের মাধ্যমে প্রত্যেকটি উপাদানকে বোঝাই দিয়েছে। এইটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তার মানে একটা সেটে যতগুলো উপাদান, এই প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা ভাবে প্রকাশ না করে তাদের সাধারণ একটা গুণ, সাধারণ একটা বৈশিষ্ট্য বা সাধারণ একটা ধর্ম প্রকাশের মাধ্যমে যে সেট গঠন করা হয় বা প্রকাশ করা হয়, তাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো আমি এখানে দুইটা সেট লিখেছিলাম, এই দুইটাকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম। এখন এই দুইটাকে যদি আমি সেট গঠনে দেখাতে যাই, দেখো তাহলে আমি লিখতে পারি না এইভাবে। ধরো এর উপাদানটাকে আমি এক্স ওয়াই জেড যে কোনো একটা ধরতে পারি। ধরো এর উপাদান হচ্ছে এক্স, সাজ দ্যাট মানে কি এমন যেন, তাহলে বা যেন এক্স এর মানটা হচ্ছে, সরি এর মানটা হচ্ছে এক্স, এক্স এর মান কি সেটা দেখো। এখানে বৈশিষ্ট্যগুলো কি? 1, 3, 5, 7, 9 প্রত্যেকেই বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি না এক্স বিজোড় সংখ্যা। এবং কেন এবং দিলাম? দেখো প্রত্যেক বিজোড় সংখ্যা তো আসেনি, আসছে কি 9 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বিজোড় সংখ্যা এবং এক্স ধরো 11 থেকে ছোট। তাহলে 11 থেকে ছোট সকল বিজোড় সংখ্যাই হচ্ছে এক্স এর মান। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আমি এখানে উল্লেখ করলাম না, আমি শুধু এদের এই যে ধর্মটা, বৈশিষ্ট্যটা উল্লেখ করে দিলাম আর লিমিটটা উল্লেখ করে দিলাম। এখানেই বোঝা গেল যে কোন কোন উপাদান আসবে। এই সংক্ষেপে যে প্রকাশ করলাম এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ওকে, আবার এটাকে যদি আমরা একইভাবে প্রকাশ করি তাহলে দেখো এখানে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্যটা কি? প্রত্যেকটি সংখ্যা জোড় সংখ্যা। আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান 12। তাহলে 12 থেকে ছোট সকল জোড় সংখ্যা। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো সেটের যে প্রকাশ পদ্ধতি দুইটি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা পুরো ক্লাসের সাথে ছিলে এবং পুরো ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করেছো, বুঝতেও পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের যে মূল বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।